আমাদের এই আদরের ভালোবাসা চ্যানেল থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন গল্প নিয়ে আসি। তো নতুন নতুন গল্প শুনতে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো গল্প শুরু করা যাক। আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খেয়ে মারবে বললেও ভালোবাসি। এটা তো শুরু ফেসবুক অ্যাকাউন্টের নাম। অনেক কষ্ট সে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। ক্লাস 8-এ পড়ে সে। নতুন মোবাইল হাতে পেয়ে দারুণ উত্তেজিত। কিন্তু ফেসবুকের অ আ ক খ তার জানা ছিল না। তাই পরামর্শই নিতে হলো বিবেক ভাইয়ের কাছ থেকে। বিবেক ভাই তাকে শিখিয়ে দিল কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। একসময় আইডি খুলে ফেললো। আইডি খুললেও কিভাবে লিঙ্ক পাঠাতে হয় সেটা টুসুর জানা ছিল না। বিবেক ভাই ফেসবুক লিংক চেয়েছিল। সাহায্যের জন্য ছুটতে হলো তার ছোট বোন পায়েলের কাছে। পায়েল ধৈর্য ধরে শিখিয়ে দিল। কাজটা বুঝে নিতে আবেগ কম, বিবেক বেশি। কেউ মরে গেলেও বিবেক ভাইয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়ায় না। টুসু আজ পর্যন্ত কোনোদিন এমন বিরল দৃশ্য দেখেনি। টুসু দেখলো বিবেক ভাই তার লিঙ্কে লাভ রিয়াক্ট না দিয়ে একটা লাইক দিয়েছে। তারপর তোর ভালোবাসা বের করছে। টুসু অবাক হয়ে ফটাফট জবাব দিল। আমি কি করেছি? বিবেক ভাই ফিরতি মেসেজ পাঠালো। আইডিতে এসব লিখেছিস, এসবের মানে কি? টুসু থমকে গেল। তুমি বিষ খেয়ে মারবে বললেও ভালোবাসি। কিন্তু সেটাই যে আইডির নাম হয়ে যাবে তা তো সে স্বপ্নেও ভাবেনি। নিজের ভুলটা হঠাৎ বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল। দ্রুত লিখল, আমি তো ওটা বায়োতে লিখেছিলাম। আইডির নাম কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না। মোটা একটা বাঁশের বেত হাতে। টুসু প্রথমে ভেবেছিল বিবেক ভাই নিশ্চয়ই তার টিউশনের ছাত্রছাত্রীদের জন্য এনেছে। কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা বোঝা গেল মুহূর্তেই। টুসু তখন সোফায় বসে নিজের পায়ে আলতা পড়ছিল। টুসু চমকে উঠে তাকালো। মাথার চুল বেয়ে লাল রং গড়িয়ে পড়ছে। বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে রইল। টুসুর চোখে রাগে দুঃখে অপমানে কান্না জমে উঠল। এত জোরে কেউ বেত দিয়ে মারে? কিন্তু বিবেক ভাই একটুও দুঃখিত হলো না। ফোন বের করে টুসুর আইডি খুললো। টুসুর আইডির নতুন নাম, ডুবে ডুবে ভালোবাসি, ভালোবেসে খেলাম ফাঁসি। নতুন নাম থেকে তার চোয়াল পুনরায় শক্ত হয়ে গেল। মুখে কোনো কথা নেই। রাগে নাকের পাটা ফুলতে শুরু করেছে। টুসু তখনও বুঝতে পারছে না তার ফেসবুকের নাম নিয়ে বিবেকের ভ্রু কুঁচকে গেল। আজ কিভাবে বলতেছিস? কিভাবে পেরেছি তা তো জানি না। বিবেক হুমকি দিয়ে বলল, তোকে 2 দিন সময় দিলাম, তার মধ্যে আইডির নাম পাল্টা, তোর আইডি হ্যাক করে উড়িয়ে দেবো আমি। টুসু জেদ দেখিয়ে বলল। আপনি কে আমার আইডি হ্যাক করার? বিবেক ভাইয়ের চোখের রং পাল্টে গেল। ঠোঁট কামড়ে ধরে বলল, ওয়াও নাইস বিউটিফুল ফাটাফাটি। দু একজন একটু ভিন্নধর্মী মন্তব্যও করেছে। সুহাস মজুমদার লিখল রূপসী, রওশন জামিল লিখল লাল বউ। টুসু সেখানে ঝটপট লাভ রিয়াক্ট দিল। অভিনব হাই। মাথার ভেতর কিছুক্ষণ শব্দগুলো গুঞ্জন তুলল। কি উত্তর দেবে? একটু থেমে সে লিখল। হ্যালো। মুহূর্তের মধ্যে আবার রিপ্লাই এলো। আমরা কি পরিচিত হতে পারি? টুসুর বুক থকথক করতে লাগলো। নড়বড়ে আঙুলে টাইপ করলো। সত্যি আমি সিরিয়াস। টুসু একটু থেমে লিখল। আমি আপনাকে চিনি না এখনো। অন্য পাশ থেকে যেন অপেক্ষায় ছিল। মুহূর্তেই উত্তর এলো। তুমি আমার কমেন্টে লাভ রিয়েক্ট দিয়েছিলে, তাই ভাবলাম মেসেজ করি। আই লাভ ইউ। সে ভুলে গিয়েছিল তার ফেসবুক আইডির পাসওয়ার্ড বিবেক ভাইয়ের কাছে রয়ে গেছে। তাড়াহুড়োই পাসওয়ার্ড পাল্টাতেও ভুলে গিয়েছিল। মাথা যেন বাজ পড়ল। এখন কি হবে? টুসু ভয়ে বিবেকের ঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে ভেসে আসা খটখট শব্দ ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছিল। তৃতীয় চতুর্থ বাড়ির পর ও আর সহ্য করতে না পেরে হাতটা পেছনে লুকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠে তার জেম্মাকে ডাকলো। ঠিক তখনই জেম্মা ছুটে এলো। এক ঝটকায় টুসুকে নিজের আড়ালে নিয়ে গিয়ে বলল, কি করছিসটা কি তুই বিবেক? মাকে কিছু বলো না, আমি লজ্জায় মরে যাব। বিবেক তাকে কটাক্ষ করে বলল, কিছু করার আগে লজ্জা হয় না তোর? এত বেশরম কেন তুই? বয়স এখনো 14, চেনা নেই জানা নেই একটা ছেলে তোকে প্রস্তাব দিল, আর তুই ধেয়ে দিয়ে করে রাজি হয়ে গেলি। মা, কাকাকে বলো ওর ফোনটা যেন নিয়ে নেয়, ওর এখনো ফোন ব্যবহার করার বয়স হয়নি। টুসু কান্না মুছতে মুছতে ছাদে চলে গেল। রেলিংয়ে পা ঝুলিয়ে বসে রইল। জেম্মা সেখানে এসে বলল, মার খেলি তো? কতবার করে বলি উল্টাপাল্টা কাজ করিস না। ফোন হাতে পেয়েছিস বলে যা ইচ্ছা তাই করবি? তাদের যৌথ পরিবার। জেম্মা মা আর কাকিমার মিলিত সংসার। কিন্তু সব কাজের দায় এসে পড়ে টুসুর ঘাড়ে। জেম্মার কোমর ব্যথা হলে ওষুধ আনতে পাঠানো,
মায়ের দোকানে কিছু আনতে হলে তা বা কাকিমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার দরকার পড়লেই এই বাড়িতে যদি কারো মূল্য না থাকে তবে সে টুসু, অথচ তাকে ছাড়া সংসারের একদিনও চলে না। বিবেক ভাইও কি কম, এটা কর ওটা কর, সারাক্ষণ কাজের ওপর রাখে টুসুকে, খুব অত্যাচার করে। পড়া না পারলে খুব মার দেয়, রেজাল্ট খারাপ করলে ওই দিনের শাস্তি অন্যরকম। টুসু খুব ছটফটে হলেও বড়ই সরল। এমন কত ঝগড়া আর ভাব হওয়ার মিষ্টির মুহূর্তের সাক্ষী টুসু, তার হিসেব করেও কুল পাওয়া মুশকিল। এই তো সেদিন বিবেক ভাই আপার ওপর রাগ করে সারাদিন বাড়ি এলো না, রাতে ফিরলো তাও দেরি করে। জেম্মা মা আর কাকিমা তাকে জোর করে খেতে বসালো। গাধা রানী, থেকে যাবি নাকি যাবি না? টুসু চলে গেল, কিন্তু পুরোপুরি গেল না, দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। আড়াল থেকে টুসু দেখলো বিবেক ভাই আর আপা পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে, আগে পিছু নয়, একদম পাশাপাশি। যতক্ষণ না সূর্য মামা কুয়াশা ভেদ করে উঁকি দিল, ততক্ষণ তারা নীরবে দাঁড়িয়ে রইল। ওই যে, রায়মা হেসে বলল। হ্যাঁ রে পাগলি, ফোন দে, আমি আইডিটা লগ ইন করে দিই। টুসু তার নিজের আইডিটার পাশাপাশি রাগিনী আইডিটাতে সময় দিল। আগের আইডিতে সব বন্ধু বান্ধব রয়েছে, ওই আইডিতে থাকা কয়েকজনকে সে রিকোয়েস্ট দিল। অনেকেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে সাথে সাথেই। টুসু ওই আইডি থেকে বিবেক ভাইকে ব্লক করতে গিয়েও করলো না, থাকবে প্রোফাইল আপাকে। কি যে হবে ভবিষ্যতে, দুটো মিলে বাড়িটাকে তুলে বসাবে। শেষ রাতে আপা নিজেই টুসুকে বুকে টেনে নিল। টুসুর খুব খারাপ লাগলো তখন। আপার জন্য কিছু আনলে কি এমন হতো? দুদিন পরেই টুসুর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু, তাই বিবেক তাকে ওই কমেন্টগুলোর জন্য বকাঝকা। যেহেতু তার হাতে লাল রঙের ঝাঁকা তুলে দিয়ে বলল, নে নে সবজি তোল, দেখ কত ধরনের সবজি ধরেছে। টুসু কোমরে হাত দিয়ে বলল, দূর, আমাকে ছাড়া কি কিচ্ছু পারো না তোমরা? তোমার বাগানের সবজি তুমি তুলো। জেঠু তাকে বকতে লাগলো। টুসু নেচে কুদে রান্নাঘরে এসে ঢকঢক করে ঠান্ডা পানি খেয়ে মাকে বলল, মা, ও মা, একবার তুলিদের বাড়িতে যাই। জেঠিমা বলে উঠল, তোকে হলুদ শাড়িতে মানাবে না রে টুসু, হলুদ শাড়ি ফর্সা মেয়েদের মানায়। টুসু হেসে বলল, আপা আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিবে জেঠিমা। বিবেক ভাই বলে আমাকে সাজলেই ভালো লাগে, কিন্তু আপাকে ভূতের মতো লাগে। সাহস থাকলে আমাদের জেলায় আসতে, চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখবো। বলে কি না চট্টগ্রামের মেয়েরা যোগরুটে। আমি তো বলেই দিয়েছি আপনি একটা বইঙ্গা। আমাকে বলল চাটগাঁয়েরা তাহলে বইঙ্গা বিয়ে করে কেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, চাটগাঁয়েরা বইঙ্গা খায় না। তারপর উঁচু করে বলল। জানিস কাল সে কি জানতে চাইলো? তুলি কৌতূহল চেপে রাখতে পারল না, বলল, কি? টুসু ফিসফিস করে বলল, জিজ্ঞাসা করলো আমি কাউকে পছন্দ টছন্দ করি কি না। তুলি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল। মার ছক্কা, কাজ তো প্রায় হয়ে গেছে, তুই কি বললি? টুসু মুচকে এসে বলল, আমি বলেছি হ্যাঁ করি। তুলির মুখ গম্ভীর হয়ে গেল, ভ্রু কুচকে বলল, মিথ্যা বললি কেন? আরে যাচাই করে দেখতে হবে না? তুলি চোখ সরু করে তাকালো। জেলাস করানোর চেষ্টা করছিস তাই তো? টুসু হেসে ফেলে বলল, যা, ছেলেরা এসব বুঝতে দেয় নাকি? আমি ওকে আরো নাচাবো বুঝলি। কাল তো বিবেক ভাইয়ের ঘড়ির একটা ছবি তুলে দিয়ে বলেছি এই ঘড়িটা আমার খুব পছন্দ। তারপর চুপ। তুলি চোখ বড় করে বলল। কষ্ট পেয়েছে? টুসু ঠোঁট বাঁকিয়ে বলল, এক কথা কেন বারবার বলছিস? ও বিশ্বাসই করতে চায়নি যে আমি কাউকে পছন্দ করি, তাই বিশ্বাস করানোর জন্য ঘড়ির ছবি দিয়েছি। তুলি বলল, দেখ কি বলে, আমাকে জানিস কিন্তু। টুসু অনেক গল্প গুজব করে সেদিন চলে গেল, তবে তার পরের দিন আবারও হাজির। তুলিকে দেখেই বলল, কাল তো তুমুল ঝগড়া করলাম। ও আমাকে বলল, জেঠু বলেছে আমি নাকি 9-এ উঠে লাইনে পড়বো। বিবেক ভাই বিরক্ত হয়ে বলল, ওদের মুখে খালি বাজে কথা। শোন, আমি আসার সময় তোর গাইড নিয়ে আসবো, কাকাকে বলে দিস। টুসু খুশি হয়ে বলল, ওকে। শোনো শোনো, তোমার একটা দাঁত যে রাক্ষসের মতো, ওটাকে কি যেন বলে? বিবেক ভাই গমগমে স্বরে বললেন, তোকে কে বলেছে রাক্ষসের গজদার থাকে? টুসু বলল, সরি সরি, আমি নাম জানতাম না। টাটা, রাখি ফোনটা। টুসু বিবেক ভাইকে রাগিয়ে দিয়ে ফোনটা কেটে দিল। এরই মতো অভিনব সারাফের সাথে নিয়মিত কথাবার্তা চলছে। লোকটা এত ফ্ল্যাট করতে জানে। টুসুর খুব সহজ প্রশ্নের উত্তরগুলো কি কঠিনভাবে দেয়। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানাও একটা আর্ট। টুসুর ওই কঠিন কঠিন কথাগুলোর মিনিং খুঁজে বের করতে দারুণ লাগে। তারপর এত এত লজ্জা পায় সে, লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। এই তো সেদিন বলল,
রাগিনী, ওয়ান মোর থিং, তুমি চোখ বন্ধ করো। টুসু লিখলো। করলাম। তারপর চোখ খোলো। খুললাম। সামনে আমি দাঁড়িয়ে আছি। টুসু লিখলো। দেখ, আমি পালিয়ে গেলাম। হা হা ইমোজির বন্যায় ভাসলো মেসেঞ্জারে। টুসু হাসতে হাসতে খুন। তার জীবনে এত আনন্দের মুহূর্ত এর আগে কবু এসেছিল কিনা জানা নেই। তারপর টুম করে আরেকটা মেসেজ এলো। না না, পালিয়ে যেতে দিলেই তো মোটামুটি রশি আছে আমার কাছে, রেখে রেখে দেব, যাকে বলে কিডন্যাপিং। আমি সব ওস্তাদ, কিন্তু হাল্লা ছাড়া কাউকে পরোয়া করি না। টুসু লিখলো। মানলাম, এবার আপনি চোখ বন্ধ করুন। ওকে, চোখ খুলুন। খুলছি। সামনে একটা পেতনি দাঁড়িয়ে আছে। আবারও হা হা রিয়াক্টের বন্যায় ভাসলো। অভিনব লিখলো। আই লাইক পেতনি। রাক্ষসের পেতনিকে তো পছন্দ হবে। টুসু হাসতে হাসতে লিখলো। কচু কচু। তোমার- আরে, বিবেক ভাইয়ের ছবি দিয়েছিলাম পছন্দের মানুষ বলে, প্রেমিক বানিয়ে দিয়েছে। ছাড়, ব্লক দে। মেজাজটাই খারাপ করে দিল ভাইকে প্রেমিক বানিয়ে দিয়ে। তুলি কি লিখে পাঠিয়ে দিল কে জানে। টুসু চট করে ফোন কেড়ে নিয়ে দেখলো তুলি লিখেছে। আমার কোনো প্রেমিক নেই। আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না। যে আমাকে পছন্দ করে না সে আমার প্রেমিক হয় কি করে? অভিনব সারা মেসেজটা সিন করে কিছু বলল না। কিছুক্ষণ পর রিপ্লাই করলো। কে পছন্দ করে না? আপনি কি কেন বলবো? মেয়ে, তুমি ছবিটা দিয়ে আমাকে যাচাই বাছাই করছিলে? আমি কিন্তু সত্যিই জেলাস। তুলি টুসুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে লিখলো। কাউকে জেলাস ফিল করানোর দরকার নেই আমার। অভিনব সারা হা হা রিয়াক্ট দিয়ে বলল। তোমার বিয়ের দাওয়াত আমি পাবো? টুসু অবাক হলো। তুলি বলল। এই ব্যাটা কিন্তু এবার তোকে যাচাই বাছাই করছে টুসু। টুসু বলল। লিখ, দাওয়াত দেব না। তুলি লিখলো। দেব, দাওয়াত দিলে আসবেন? টুসু তুলির মাথায় চড় বসিয়ে বলল। পাগল কোথাকার, এসব কি লিখেছিস? তুলি তাকে থামিয়ে দিয়ে বলল। চুপ থাক, তোর পায়েল আপার বিয়েতে দাওয়াত দিবি। টুসু ভয়ে ভয়ে বলে উঠল। না না, বিবেক ভাই হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিবে। এমনিতে বাবা আমাকে কেন ফোন দিয়েছে তা নিয়ে উনি বাবার উপর রেগে আছে। ভাই না, এসব বলিস না। তুলি ঠোঁট উল্টে বলল। বলে তো দিয়েছি। কি রিপ্লাই দিয়েছে দেখ। টুসু দেখলো অভিনব সারাপ রিপ্লাই দিয়েছে। আমি কি পরিচয় দাওয়াত খেতে যাব? তুলি লিখলো। প্রেমিক। সিরিয়াসলি? টুসু মেসেজের আনসার দেখে জিভে কামড় দিল। এক লাফ দিয়ে সেখান থেকে সরে গেল। হাত নাড়িয়ে বলল। সর্বনাশ সর্বনাশ, ছি ছি ছি, এসব কি লিখেছিস? আমি নেই আর। তুলি হো হো করে হেসে বলল। কি জিজ্ঞেস করেছে দেখ। টুসু দু হাতের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে। তার বুক কাঁপছে। জানতে চাইলো। কি বলেছিস? টুসু সাথে সাথে বলল। আল্লাহ, কি বলিস তুই? ওকে প্রেমিক সেজে আসতে বললাম, আর ও প্রেমিক হয়ে গেল। তুলি চবর্গীয় শব্দ করে বলল। আরে ও তো বলেই দিল তোর প্রেমিক হয়ে আসবে। এই দেখ কি বললো। কি? তুলিটাকে মেসেজটা দেখিয়ে বলল। বলেছি তুই তার প্রেমিক রূপ সহ্যই করতে পারবি না। টুসু মৃদুস্বরে বলল। এত ভয় দেখায় কেন? তুলি কি যেন ভাবলো। হঠাৎ বলল। এই বুদ্ধু, প্রপোজ করবি? টুসু চিৎকার দিল। না, পাগল বেয়াদব রাক্ষসী, ফোন দে আমার। বলেই ফোনটা কেড়ে নিয়ে টুসু দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ি চলে গেল। ঘর থেকে অনেকক্ষণ বের হলো না। কারো কোনো কাজবাজ করলো না। জেম্মা বলল। টুসুটা না আজকাল এত কাজ চোর হয়েছে। এই টুসু, উঠ না রে, শুয়ে আছিস কেন? টুসু চেঁচিয়ে বলল। কোনো কাজ করতে পারবো না ভাই। মা চেঁচিয়ে উঠল। এভাবে জবাব দেওয়া কখন শিখেছিস তুই? বেয়াদব মেয়ে, ঘর থেকে বের হ। টুসু বের হলো। গাল ফুলিয়ে শব্দ করে হাঁটতে হাঁটতে সবাইকে চা দিয়ে এলো। চায়ের কাপগুলো ধুয়ে আবার জায়গা মতো রেখে দিল। দাদিমা সেবা শুশ্রূষা করলো। ওষুধ খাইয়ে দিল। রিশার ড্রয়িংয়ে সাহায্য করলো। ছাদ থেকে আনা শুকনো কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রবে রাখলো। আর ঠিক তখনই অভিনব সারাপের মেসেজ। সুন্দর না, কাকের মতো কালো। টুসু মেসেজটা দেখে হাসলো। বলল। ভালোই। কি করছেন? মুড়ি, চানাচুর আর সিগারেট খাই। ছি, এসব কোনো খাবার হলো? ভাত নেই? ভাত রাঁধার জন্য তো বউ লাগবে। টুসু ফিক করে হেসে লিখলো। বিয়ে করে নিন। বউ মনে হচ্ছে অকর্মার ঠিকই। টুসু চট করে লিখলো। আমি খুব কাজ বাজ পারি। তারপর ফোনটা দূরে ছুঁড়ে মেরে বালিশের কভারের ভেতরে মাথা ঢুকিয়ে চুপ করে শুয়ে পড়ল।
তবা তবা সে কি লিখে ফেললো। লোকটা বোধহয় ঘর ফাটিয়ে হাসছে তার মেসেজ দেখে। টুসু প্রায় আধ ঘন্টা পর দুরু দুরু বুকে ফোন। কতগুলো তারা? ওসব চাঁদ তারা দেখলে আমার কিছু অনুভূতি হয় না। আপনি একটা রোবট। হয়তো। তার পরের দিন ঝড় হলো। টুসু বলল, ঝড়ে ভিজেছেন কখনো? হুম। আমি আজ আবারও ভিজলাম। খোলা আকাশের নিচে দু হাত মিলে বুক উজাড় করে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার যে আনন্দ, এটা না ভিজলে কেউই জানবে না। একদিন ঝড়ে ভেজে পায়ের ছবি দিও। আমার কাছে নুপুর নেই। আমি পাঠাবো। কোন ঠিকানে? আকাশের। টুসু হেসে বলল, আকাশে তো আমি নেই, আমি জমিনে। আকাশের পরিপেতনি সব জমিনে নেমে এলে আমার কি দোষ? টুসু চুপ হয়ে গেল। তাকে কেউ কোনোদিন সুন্দর বিশেষণ দেয়নি, কেউ না। এই লোকটা তাকে দেখার পর সুন্দর বলবে তো? পায়েল আবার বিয়ে এখনো পাকাপোক্ত হয়নি। বৈশাখ মাস চলে এসেছে। শুরুতেই কাল বৈশাখী ঝড়। টুসু তুলিদের বাগান বাড়িতে আম কুড়াতে গেল। গায়ে সাদামাটা সালোয়ার কামিজ। টুসু ভালো করে ওড়নাও সামলাতে জানে না। কাদা মেখে ওড়নার আঁচলে করে সে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। তখন দেখলো সোফায় পিঠ করে একটা ছেলে বসে আছে, গায়ে আকাশি রঙের শার্ট। টুসুর বুকটা ধরপড়িয়ে উঠল আচমকা। কে এসে? ঘাড় ফিরে তাকাতেই বিবেককে দেখে টুসু একগাল হেসে উঠে বলল, তুমি আমার গাইড এনেছো? বিবেক ভাই আশ্চর্য হয়ে বলল, এতদিন পর বাড়ি এসেছে, তুই আমাকে বলছিস গাইড এনেছি কিনা? এসে গেছিস? টুসু মৃদুস্বরে বলল। সরি, ভালো আছো তুমি? বিবেক ভাই জবাব দিলেন না। টুসু বলল, আম এনেছি, তুমি লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাবে? বিবেক ভাই জবাব দিল না। জেম্মা ইশারায় বলল আর কিছু না বলতে। টুসু জেম্মার কাছে এসে জানতে চাইল, কি হলো তোমার ছেলে? ওকে দেখে রাইমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, তাই মেজাজ বিগড়ে গেছে। এদের নিয়ে কি যে হবে আমার। ওর একটা চাকরি বাকরি হয়ে গেলে তাও হতো, বিয়ে পড়িয়ে দিতাম। এত ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। টুসু খুশি হয়ে বলল, বাড়ির সবাই খাবে, অথচ তুমি খাবে না। তাই দিচ্ছি, নাও। বিবেক ভাই নিল। পকেটে ভরতে ভরতে বলল, যা, কাপড় চেঞ্জ করে নে, ঠান্ডা লেগে যাবে। এগুলো রাখ। বিবেক ভাই তার হাতে লাল কাচের চুড়ি তুলে দিয়ে বলল, চুরি। টুসু ঠোঁট টিপে হাসলো। কার জন্য জানতে চাওয়ার আগে বিবেক ভাই চলে গেল। বিবেক ভাইকে যতদূর দেখা গেল টুসু ততদূর চেয়ে রইল। আপা কেন এমন করে কে জানে। কত মন খারাপ নিয়ে চলে গেল মানুষটা, অথচ তার জন্য ঠিকই চুরি এনেছে। আপা ঘর থেকে বের হতেই জেম্মা চেঁচিয়ে বলল, ওর সামনে এসব নাটকের মানে কি? তোর বোধ বুদ্ধি হবে কখন? আপা রেগে বলল, তোমার ছেলে আমাকে ব্লক করে রেখেছে, আগে আনব্লক করতে বলো, নাহলে জীবনে ওকে আমি আমার মুখ দেখাবো না। মা এসে আপাকে টেনে ঘরে নিয়ে গিয়ে বলল, তোমার মুখ সামলে রাখো রাইমা, বড়দের সামনে উঁচু গলায় কথা বলো না। আপা মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা তার ছেলের একতরফা গান গাইলে তো এমন বলবই। তার ছেলের দোষ দেখে না, শুধু পরের মেয়ের দোষ দেখে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে, আর আমি তার ছেলের পা ধুয়ে পানি খাবো? কথাগুলো বলার সময় আপার চোখ জলে টইটুম্বুর। মা বলল, তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে সেটা তোমরা দুজনেই মিটিয়ে নাও রাইমা। বাড়িতে তোমার ছোট বোনেরা আছে, ওদের সামনে এসব বাড়াবাড়ি করো না। তারপর টুসুর দিকে তাকিয়ে ধমক দিল। কি শুনছিস সেভাবে? এখনো ভেজা কাপড় পাল্টাসনি কেন? টুসু তখনই সরে গেল। বাবা ডাকলো। আমার রায়দা রানী কোথায়? টুসু এক দৌড় দিয়ে বাবার সামনে হাজির হয়ে বলল, বাবা, আম এনেছি। আমের কাঁচা আমের টক ঝাল ভর্তা বানাবো, তুমি আমায় হেল্প করবে? ঠিক আছে। বাবা সরল হেসে বলল, অনেক বড় আম তো। হ্যাঁ, আমি গোসল করে আসি, তুমি এগুলোর খোসা ছাড়িয়ে ফেলো। টুসু বাবাকে সব সরঞ্জামপাতি এনে দিল। তারপর সে গোসল করে সে বাবাকে সাহায্য করতে লাগলো। চাচাতো বোন রিশা আর তার ছোট ভাই ঈশানও এসে যোগ দিল সেখানে। বলল, মেজো কাকা, কাঁচা আম খুব মজা। বাবা মাথা দুলিয়ে বললেন। কে এনেছে? আমার আপার দিকে তাকিয়ে মলিন হাসলো তা শুনে। আপা তাকে হাসতে দেখে ভর্তা খেতে খেতে বলল, ওরা দুই ভাই বোন আমাকে জ্বালিয়ে মারে, চলে যাক বিয়ে করে। জেঠু বলল, মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না। আপা জেঠুর কথা শুনে ভর্তাটুকু পুরোটা না খেয়ে রাগ করে চলে গেল সেখান থেকে। টুসু রাতে আপাকে জোর করে চুড়িগুলো পরালো। আপা খুশি হয়েছে। টুসুকে বলল, আমার জন্য চুরি আনলো, অথচ আমি কি করলাম ওর সাথে? টুসু বলল, আফসোস করতে করতে তোমার দিন যাবে।
সে জোর করে আপার হাতে ছবি তুলল, সাদা কালো ফিল্টার দিয়ে ছবিটা অভিনব সারাফকে পাঠালো। গায়ে রং যেখানে বোঝা যাচ্ছে না। অভিনব সারাফ ছবিতে লাইক রিয়েক্ট দিয়ে বলল, চুরি কে দিয়েছে? টুসু লিখল, মানুষ, কোন মানুষ? একটা রাগী মানুষ। কেমন লাগছে? মোটামুটি। ওই যে মোটামুটি বলল, তার আর খবর নেই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন টুসু ছটফটানি গেল না। একটা মানুষ এভাবে হারিয়ে যেতে পারে? টুসু নিজের আবেগ দমিয়ে রাখলো। তারপরও তুলি বলল, পাগল, একটা ফোন নাম্বার তো রাখবি, কোনো বিপদ আপদ হলো না তো। টুসুর মনটা অদ্ভুতভাবে ভারী লাগছিল। ঠিক কী কারণে এমনটা হচ্ছে তা তুলিকে বোঝানোর মতো শব্দ খুঁজে পেল না সে। মেসেঞ্জারের চ্যাট বক্সটা নীরবতার বোঝা নিয়ে ঝুলে থাকলো। দিনের প্রতিটি প্রহর, সকাল দুপুর বিকেল, নিষ্প্রাণ ও তিক্ত লাগছিল টুসুর কাছে। চারপাশে সবকিছু ঠিকঠাক চললেও তার ভেতরের অশান্তিটুকু একটুও কমল না। যদি এমন হয় অভিনব সারাফ আর না ফেরে? এদিকে বাড়িতে আরেকটা কাণ্ড ঘটল। পায়েল আপাকে দেখতে এসে টুসুর আপাকেই পছন্দ করে গেল পাত্রপক্ষ। আপাকে যে কোনো মূল্যে তারা ওদের বাড়ির বউ। চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দার এক কোণে দাঁড়ালো টুসু। চারিদিকে ঘন অন্ধকার, গাঢ় নীরবতা। দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে, আর আকাশে মিটিমিটি করে জ্বলছে থাকা তারাদের দিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রুগুলোকে আর আটকালো না। অঝরে কাঁদল। তার আপার কষ্টগুলো দূর হয়ে যাক, সে যেন আর কোনোদিনও না কাঁদে। তার কষ্টগুলোও দূর হয়ে যাক। কাল ভোরে এক নতুন সূর্য উঠুক, বিবেক ভাই আর অভিনব সারাফ দুজনেই ফিরে আসুক। কিন্তু কেউ ফিরল না, না অভিনব সারাফ না বিবেক ভাই। কদিন ভরে দাদির অবস্থার আরো অবনতি হলো। দাদি বারবার অস্পষ্ট গলায় একটাই কথা বলছে, বিবেককে ডেকে আন, আমি ওকে দেখতে চাই। টুসু তড়িঘড়ি বিবেক ভাইয়ের ফোনে ডায়াল করলো। বার দুয়েক রিং হওয়ার পর বিবেক ফোনটা ধরলো। খোশমেজাজি গলায় বলল, টুসু কান্না ভেজা গলায় বলল, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, দাদি কেমন যেন করছে, আর হয়তো খুব বেশি সময় নেই। ও তোমার নাম ধরেই ডাকছে। কথাগুলো বলার সময় টুসুর চোখ থেকে টপ টপ করে জল ঝরছিল। এক মুহূর্তের জন্য লাইনটা নীরব। তারপর বিবেক ভাই বলল, অবস্থা খুব খারাপ? টুসু স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলো। তাহলে দাদি মারা গেল তুমি আসবে না? বিবেক আবার চুপ। টুসুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গলা ভারী হয়ে গেলেও শক্ত গলায় সে বলল, আবার বিয়ে হয়ে গেল, তুমি আসতে পারবে না? বিবেক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি দেখছি যার ব্যবস্থা করা যায় কিনা। তুই আপাতত নিচে যা, ভিডিও কল দে। টুসু আর এক মুহূর্ত অপেক্ষা না করে দাদির ঘরে চলে গেল। বিবেক, শুনতে পাচ্ছ তুমি? দাদি অস্পষ্ট কণ্ঠে তার নাম উচ্চারণ করলেন। বিবেকের গলা আরো নরম হয়ে এলো। তোমাকে আরো অনেকদিন হবে দাদি, অনেকদিন। এই গাধারানের বিয়ে খেতে হবে তো, বুঝছো? কিন্তু দাদির শীর্ণ মুখে কোনো সাড়া নেই। টুসু জানে দাদি এভাবে জীবনের শেষ দিনগুলোর হিসেব করছেন। দাদি হঠাৎ করে টুসুর দিকে তাকালেন। সেই চোখে টুসুর জন্য অনেক মায়া আর অনুচ্চারিত বিদায়ের ভাষা। তারপর দাদি তার কাপা হাতটি নাড়ালেন। টুসু দ্রুত সেই হাতটা নিজের মুখে ঠেকিয়ে ফিসফিস করে বলল, দাদি, আমায় ছেড়ে যেও না। তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? হঠাৎ দাদি ঝরঝর করে কেঁদে উঠলেন। টুসু তা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠোঁট কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ল। গলা কাঁপিয়ে বলে উঠল, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ দাদি? এত ভালো সই আমি কোথায় পাবো? তুমি এভাবে চলে গেলে আমার কি হবে? আমার পক্ষ হয়ে কে কথা বলবে? কে আমাকে আগলে রাখবে? টুসুর কণ্ঠ দমে এলো। দাদিমাও টুসুর সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠলেন। ওই তো মৃত্যু, আর মাত্র কিছুটা দূরে। ফোনের ওপার থেকে বিবেক ভাই নাতি নাতনির এমন করুণ কান্না শুনে টুসু দাদি চোখের জল মুছে দিয়ে কাপা গলায় বলল, হয়েছে দাদি, আর কান্না না। বিবেক ভাই, তুমি কবে আসছো? বিবেক ভাই গম্ভীর স্বরে বলল, জানি না, আমি কিছুক্ষণ পর পর ফোন দিয়ে দাদিকে দেখবো, আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার। টুসু একটু থেমে বলল, আপার সঙ্গে একটু কথা বললে ভালো হতো। বাড়িতে কি চলছে তুই জানিস? আপার বিয়ে ঠিক হয়ে গেছে। পায়েল, আপাকে দেখতে আসা পাত্রপক্ষ আপাকে পছন্দ করে গেছে। এদিকে আপা বিয়েতে রাজি না, কিন্তু বাবার মুখের উপরে কিছু বলার সাহস নেই। কিভাবে বলবে? ওর সাথে তো বিবেক ভাইয়ের। তুলি কথা থামিয়ে দিয়ে অধৈর্য গলায় বলল, তাহলে বিবেক ভাই কি করছে? ওদের তো ঝগড়া চলছে, কেউ কাউকে বুঝতে চায় না। যদিও আপা একটু বুঝেছে, কিন্তু বিবেক ভাই আর দেখাই দিচ্ছে না। এমনি তো
এমনকি ফোনেও কথা বলছে না আপার সঙ্গে। আমি কিছুই বুঝতে পারছি না। তুলি এবার বিরক্ত হয়ে বলল। আর অভিনব? নামটা শুনে টুসু চমকে উঠল। বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন হলো। যাকে কোনোদিন চোখেই দেখেনি, ভালো করে চিনেও না, সেই ছেলের জন্য মনটা এত অস্থির হয় কেন? অভিনবের সেই মেসেজগুলো মনে পড়ে গেল তার। ছোট ছোট আলাপগুলো টুসুর একঘেয়ে জীবনের মাঝে ঝড় তুলেছিল। তার সরল আন্তরিক কথাগুলো টুসুর শূন্য জীবনে আলো এনে দিয়েছিল। অথচ সেই মানুষটা হঠাৎ করে হারিয়ে গেল। তুলি টুসুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কি ভাবছিস রে? টুসু তাড়াতাড়ি নিজের ভাবনার লাগাম টেনে নিয়ে মৃদু হাসলো। কিছু না, আমি ওসব ভুলে গেছি। তুলি অবাক হয়ে বলল। তোর একটুও খারাপ লাগছে না? না, আমার মনে হচ্ছে ও বুঝে গেছে আমাকে ওর পছন্দ হবে না, তাই সরে পড়াই ভালো। কথাগুলো বলার সময় টুসুর চেহারাটা মলিন হয়ে এলো। ছোট থেকে সে শুনে এসেছে বাড়ির সব মেয়েরা সুন্দর হওয়ায় বিয়ে দিতে কষ্ট না হলেও টুসুকে বিয়ে দিতে কষ্ট হবে। কত উথাল পাতাল ভাবনা আসে তার। ওর কষ্ট লাগে খুব। কিন্তু সেসব কথা শুনে যদি কেউ হাসে তাই সে বলে না, শুধু তুলিকে বলে। কিন্তু তুলিকেও বলতে ইচ্ছে হয় না আজকাল। টুসুর সব কথা শোনার মানুষ যদি অভিনব সারাফ হতো, কি এমন ক্ষতি হতো? কথা শোনার মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে। মা বাবা সবসময় সান্ত্বনা দিয়েই যায়, কিন্তু ওসব টুসুর শুনতে ইচ্ছে করে না। আপন মানুষটা তিক্ত সত্যিটা বলে কষ্ট দিতে চায় না, সেটা টুসু বুঝে গেছে এই কয়েকদিনে। দাদি একমাত্র তাকে বুঝতো, কিন্তু সেও চলে যাবে যাবে করছে। দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল। দাদিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিবেক ভাই হাসপাতালে আসবে বলেছে। আব্বা ছোট করে আবার বিয়ের বন্দোবস্ত করার জন্য ছোটাছুটিতে আছেন। দাদিমার শেষ ইচ্ছে পূরণ করতে চান। যে কোনো একটা নাতনির বিয়ে তিনি দেখে যেতে চান। অবশ্য এসব দাদিমার মুখের কথা নয়। জেঠু আর আব্বারা নিজেদের কথা দাদিমার হয়ে জ্বালিয়ে দিচ্ছেন। আরো 1 সপ্তাহ চলে গেলেও দাদিমার অবস্থার কোনো উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হচ্ছে দিন দিন। হাসপাতালের খাটুনিতে ক্লান্ত অবসন্ন টুসুর মেজাজ খিটখিটে হয়ে গেছে এই 1 সপ্তাহে। তার সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে করছে। কিন্তু সেদিনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। অভিনব সারাফের নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠেছে হঠাৎ। আর নিউজ ফিডে একটি পোস্ট। ছবিতে বুকের ক্ষত, ব্যান্ডের সেলাই, আরও রক্তাক্ত কিছু ভয়ানক দৃশ্য। এত আঘাত, এত ক্ষত। ক্যাপশনে লেখা, এই তো মৃত্যু দেখলাম। টুসুর বুকটা এক লহমায় ধরফরিয়ে উঠল। সমস্ত শরীর অবশ হয়ে এলো। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সবকিছু। কি করবে কিছুই বুঝতে পারল না। চোখে জল জমে উঠল, চোখ ঝাপসা, গলা শুকিয়ে এসেছে, হৃৎপিণ্ডটা শব্দ করছে। সাথে সাথে তার মেসেঞ্জারে নোটিফিকেশন। টুসু চোখ বুজে নিল, আবার চোখ মেলে মেসেজটা পড়ল। এই তো আমি এখানে বেঁচে আছি, ফিরে এসেছি হয়তো তোমারই জন্য। বলে একটা ইমোজি দিল, যেটা দেখে টুসুর রেগে যাওয়াটা স্বাভাবিক। টুসুর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা হাতে সে মেসেজে রিপ্লাই দিল। আমি তোমাকে খুব মিস করেছি। অভিনব সারাপ মেসেজটি সিন করলো, লাভ রিয়াক্ট দিয়ে লিখলো। টুসু অবাক হয়ে প্রশ্ন করলো, কি? অভিনব লিখলো, দেখলাম তুমি আর আমি রাতের চাঁদের আলো সমুদ্র পাড়ে হাঁটছি। হঠাৎ তুমি দৌড়ে দৌড়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেলে। আমি তোমাকে ডাকলাম, আমি তোমাকে আবারও ডাকলাম। সমুদ্রের গর্জনের সাথে সাথে তোমার হাসির শব্দ ভেসে এলো, কিন্তু তুমি এলে না। টুসু একটু থামলো, লিখলো, তারপর? অভিনব লিখলো, তারপর স্বপ্নটা থেমে গেল। টুসু কল্পনায় হারিয়ে গিয়ে বলল, যদি বাস্তবে এমনটা হয়? অভিনব সোজাসাপটা কোনো জড়তা ছাড়াই লিখলো, মানে ইউ লাভ মি রাগিনী, আই থিঙ্ক মি অলসো। টুসু সাথে সাথে ফোনটা চেপে বন্ধ করে দিল। হাও মাও করে কেঁদে ফেললো। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়লো, যা থামার নয়। কি যেন ভেবে অজস্র কাঁদলো বসে বসে। দাদি তার দিকে একদৃষ্টে চেয়ে রইল। ওই চোখ দুটো যেন তাকে বলছে, আমার পর ওই তোকে ভালো বুঝবে। টুসু কান্না থামালো, আবারও কাঁদলো, চোখ মুছলো ভালো করে। চোখ দুটো তারপরও ভিজে আসতে লাগলো। সে দ্রুত ফোনটা অন করলো, তারপর বুকের ভার কমিয়ে লিখলো, আমিও, আমিও। আই লাভ ইউ অভিনব সারাফ, আই লাভ ইউ অভিনব সারাফ। মানুষের জীবনে প্রেম আশীর্বাদ হয়ে আসে, নয়তো অভিশাপ হয়ে। 14 বছর বয়সী টুসুর জীবনে কি হয়ে এসেছিল সে কথা টুসুকে জিজ্ঞেস করলেই টুসুর উত্তর হবে, তার যাবতীয় ভয় এবং অনিশ্চয়তা কাটানোর জন্য এসেছিল অভিনব সারাফ। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকা টুসুর জীবনে প্রেমের দরকার ছিল না। দরকার ছিল একটা বন্ধুর, যে তাকে তার হীনমন্যতা কাটাতে সাহায্য করবে। কিন্তু অভিনব সারাফ বন্ধু প্রেমিক দুই হয়ে তার জীবনে এলো, অথচ টুসু তাকে দেখেইনি।
জানে না চেহারা। অথচ টুসু পৃথিবী ওলটপালট হয়ে গেলেও সে টুসুর হাত ছাড়বে না। ব্যাস, এটুকুই শোনার ছিল টুসুর, আর কিচ্ছু না। আর তারপর চঞ্চল ছটফটে হাসিখুশি মেয়েটা একটা অন্যরকম মেয়ে হয়ে গেল। ঘর পুরো নীরব শান্ত। হিসেব কষল, 1 মাস আগেই টুসুর 14 বছর পূর্ণ হয়ে গেছে। এখন সে 15 বছরের কিশোরী। টুসুর জন্মদিন কোনোদিন উদযাপন হয়নি। তাদের বাড়িতে এসবের প্রচলন নেই। টুসুরও কখনো এসব ইচ্ছে হয়নি। কেউ হয়তো কারো জন্মদিনটা অবধি ঠিকঠাক জানে না। তবে মা বলে, সে মায়ের কোল আলো করে এসেছিল। তার জন্মের পর বাবার বিজনেসটা অনেক বড় হয়ে গেল। বাবা সেদিন তাকে বলেছিল, তুমি আমার পৃথিবী আলো করে এসেছিলে রাইদারারি। ওই দিনের পর আমার পকেট কোনোদিন খালি হয়নি। তোমার মায়ের হাঁড়িতে ভাতের অভাব হয়নি। তোমার দাদির সব দোয়া সেদিন কাজে লেগে গিয়েছিল। আওসান বাড়ির বাগানেও সবুজ পাতার বাহার, আর কত ফুল ফল, পুকুর ভরা মাছ। ঠিক বসন্তে তুমি এসেছিলে কোকিল হয়ে। একদম ছোট্টবেলা থেকে বাড়িটা টুসুর একটা সংসারের মতো। আপনি অভিনব সারাপ জেদ ধরল। টুসু উপায়ান্তর না দেখে তার জন্মদিনের তারিখটা বলল, 18ই ফাল্গুন। সে 18ই ফাল্গুনের দিনটা অভিনব সারাপ উদযাপন করেছে 25শে বৈশাখ এক কালবৈশাখী ঝড়ের রাতে। প্রকৃতি তখন ভয়ঙ্কর। নিভু নিভু মোমবাতি সাজিয়ে তার মধ্যিখানে একটা কেক রেখে তার জন্মদিন উদযাপন করলো অভিনব সারাপ। কেকের ওপর লেখা ছিল, শুভ জন্মদিন রাগিনী। ভিডিওর ওপাশে আধো অন্ধকারে বসে কেক কাটলো একটা সবল হাত, আর ভীষণ গম্ভীর একটা স্বর বলে উঠল, শুভ জন্মদিন। তোমার জীবনে আমি যেন জন্ম মৃত্যুর মতো ধ্রুব সত্যি হতে পারে। ঝড়ের শব্দের মাঝেও ওই গলার স্বরটা বারংবার কানে বাজলো টুসুর। কতবার সে গলার স্বরটা শুনলো, কেন শুনলো সে জানে না, কিছু জানে না। পুরো ভিডিওটা দেখার পর হাসি, কান্না, এমনকি মুখের কথাটুকু হারিয়ে ফেলেছিল টুসু। ধরাছোঁয়ার বাইরে গিয়ে যতটা ভালোবাসা যায় একটা মানুষকে, ঠিক ততটাই হয়তো তার চাইতেও বেশি ভালোবাসা তাদের মধ্যে হয়েছিল এই ছোট্ট ছোট্ট যত্নগুলোর মধ্য দিয়ে। অভিনবের সাথে কথা হলো। সে চাঁদের ছবি তুলে দিয়ে বলল, আজকে সুন্দর চাঁদ উঠেছে, দেখো। টুসু বলল, চারটা আমিও দেখছি ছাদে দাঁড়িয়ে। অভিনব লিখল। চাঁদকে দেখছে নাকি? টুসুর লজ্জা হলো, ভারী লজ্জা। কান গরম হওয়া লজ্জা। ওই লাজুক মুখ নিয়ে কারো সামনে দাঁড়ানো যায় না, বুঝে ফেলবে সবাই। টুসু তাই ঘরে বসে থাকে বেশিরভাগ সময়। শুধু ওই বিশেষণটুকু নয়, এরকম আরো কথা হয়েছে তাদের মধ্যে, যাকে বলে পাগল পাগল প্রেমের কথা। মন তোলপাড় করা প্রেম। সুস্থ স্বাভাবিক মানুষ এইরূপ কথোপকথন শুনেই পাগল হয়ে যাবে, আর তার মনে হবে প্রেম বুঝি এমনও হয়। হয়তো হয় না, কিন্তু টুসু আর অভিনব সারাফের মধ্যে হয়েছে। সমুদ্রের বালুচরে গড়াগড়ি খাওয়ার স্বপ্নগুলো, নীল জলে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখার স্বপ্নগুলো, সরিষা খেতে হলুদ শাড়ির আঁচল উড়িয়ে আর অভিনব আকাশ বাতাস কাঁপিয়ে হাসবে তাকে লজ্জা পেতে দেখে। টুসু তার কাছে নিজেকে ধরা দেবে না, দৌড়ে দৌড়ে বহুদূর চলে যাবে। অথচ অভিনব তার জায়গায় স্থির দাঁড়িয়ে হাসতে থাকবে টুসুর দিকে তাকিয়ে, কারণ টুসুর গন্তব্য সে নিজেই। পালাতে পালাতে যখন টুসু ক্লান্ত হয়ে যাবে, তখন ওই জখমপূর্ণ ছিন্ন ভিন্ন বিক্ষত বুকেই টুসুর ঠাঁই হবে। তারপর টুসু খুব কাঁদবে। তারপর তারা এক মিষ্টি আলোয় মোড়া পূর্ণিমা রাতের চাঁদটাকে সাক্ষী রেখে একে অপরকে কবুল করে নেবে। টুসু লাল বউ সাজবে, হাতে লাল মেহেন্দি আর পায়ে লাল আলতা পরবে, লাল ঘোমটায় মুখ ঢাকবে, আর অভিনব সারা বরবেশে আসবে ঢাকঢোল পিটিয়ে। পুরো পৃথিবী দেখবে টুসু কত সুখী। টুসুর মতো ভাগ্যবতী আর দুটো নেই। তারপর আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা। টুসুর লাল ঘোমটা সরিয়ে অভিনব সারাপ তাকে ডেকে উঠবে, আলতা বউ। যে মরে যাব। অভিনব লিখল। মরে যাও। টুসু আর ঘুমোলো না। কেন যেন ঘুম এলো না, কারণ দাদিমা অন্যদিনের মতো আর ছটফট করছে না, নির্জীব হয়ে গেছেন। সেই রাত 2টো নাগাদ দাদিমা মারা গেলেন, সবাইকে অবাক করে দিয়ে। এভাবে চুপিসারে কেউ চলে যায়? টুসু পাগলের মতন কাঁদতে লাগলো। কেউ তাকে ধরে রাখতে পারল না। বাবা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলেন। টুসু দাদিমার দিকে হাত বাড়িয়ে বলল, না না, আমাকে এভাবে রেখে তুমি চলে যেতে পারো না। কিন্তু দাদিমা চলেই গেল। তার পরের দিন জুম্মার নামাজের পর দাদিমার জানাজার সময় ঘোষণা করা হলো। বিবেক হয়ে এসেছে কিনা টুসু জানে না, কারণ সে পুরোটা দিন অজ্ঞান ছিল। জ্ঞান ফিরতেই আবারও কেঁদে ওঠে অজ্ঞান। টুসুর সবচেয়ে কাছের মানুষ ছিল তার দাদিমা। খাটিয়া নিয়ে যাওয়ার আগে টুসুর জ্ঞান ফিরেছিল একটু। সবাই মিলে এক ফোঁটা পানি তার গলায় ঢাললো। সবাই সান্ত্বনা দিল। টুসু কারো কথা না শুনে এক দৌড়ে বেরিয়ে গেল। খাটিয়া কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়া বাবার পা ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমার দাদিকে? না, আমি যেতে দেব না।
দাদি যেও না, আমার বাড়ি খালি করে তুমি কোথায় যাচ্ছ দাদি? কোথায় চলে যাচ্ছ? ওখানে কিভাবে থাকবে? তারপর ভালো পাত্র হাতছাড়া করার কথা ভাবতেও পারেন না। বিবেক ভাই অবশ্য নিজের কাজে এতটাই ব্যস্ত যে কুলখানি শেষ করেই আবার চলে গেছে, তবে বলে গেছে সময় পেলে আসবে। দাদিমার মৃত্যুর পর আপার বিয়ের কথাবার্তা সাময়িকভাবে থেমে গিয়েছিল। এই অবকাশে আপা একটু হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে বাবা আর জেঠুর ব্যস্ততা দেখে আপা চুপসে গেল। টুসুকে ডেকে বলল, তোর সাথে বিবেক ভাইয়ের কথা হয়? টুসু আপার ক্লান্ত মলিন চেহারা দেখে থমকে গেল, বলল, না, কেন? আপা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘরে চলে গেল। টুসু চেয়ে রইল আপার গমন পথে। তার মনে হলো আপা একটুও ভালো নেই। সেই সময় পায়েল আপা এসে বলল, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া চুপ আছে, তাই আমাদেরও চুপ থাকা উচিত। আর তোরও এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। টুসু চুপ করে রইল। সে কোনোদিনই এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। কেন এমন হচ্ছে? বিবেক ভাই কেন কিছু বলে না? সেদিন সন্ধ্যায় টুসু অনেকদিন পর তার পুরনো সোশ্যাল মিডিয়া আইডিতে লগ ইন করলো। বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। বিবেক ভাইকে মেসেজে লিখল, আবার বিয়ে আগামী সপ্তাহে। তোমার মায়া হচ্ছে না আপার জন্য? তুমি এমন কেন? তোমার মনটা কি পাথরের? দাদি মারা গেল, তোমার চোখে জল পড়লো না? আবার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার বুক কাঁপছে না? তোমার জীবনে কি আবেগের কোনো জায়গা নেই? এটা কেমন অবিচার আমার আপার সাথে? ও কিভাবে অপছন্দের একজন মানুষের সাথে সংসার করবে বলো? মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখলো বিবেক ভাই অনলাইনে। মেসেজটাও সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। টুসুর ভেতরে আগুন ধরে গেল। চোখের করে জল টলমল করতে লাগলো। তার আপার দুঃখের কোনো মূল্য নেই বিবেক ভাইয়ের কাছে। যদি তার নিজের সাথে এমন কিছু ঘটে, বাবা যদি অন্য কারোর সঙ্গে তার বিয়ে ঠিক করে, আর অভিনব যদি এভাবে চুপচাপ থাকে, তার কি হবে? আপা তবু নিঃশ্বাস নিতে পারছে, কিন্তু সে তো দম বন্ধ হয়ে মারা যাবে। বিবেক ভাই এমন কেন? আল্লাহ কি তার হৃদয়ে একটুও মায়া আর ভালোবাসা দেননি? তাহলে সেজে নিল, কানের পাশে গাঁদা ফুল গুজলো, ঠোঁটে হালকা লিপস্টিক ছোঁয়ালো, তারপর অভিনবকে মেসেজ পাঠালো। জানো, আমি আজ খুব সেজেছি, একেবারে ভূতের মতো। অভিনবে দ্রুত উত্তর এলো, সাজলে মেয়েদের ভূতের মতোই লাগে, না সাজলে ভালো লাগে। টুসু লিখলো, মোটেও না, আমাকে না সাজলে ভালো লাগে না, সাজগোজ আমার খুব ভালো লাগে। অভিনব লিখলো, আমি কিন্তু তোমার সামনে এমনভাবে উপস্থিত হব যে তুমি সাজার সময়টুকুও পাবে না। টুসু মজা করে লিখলো, তাহলে আমি পালিয়ে যাব। অভিনব হেসে জবাব দিল, আমি খপ করে ধরে কাঁধে তুলে নিয়ে যাব। টুসু দ্রুত লিখলো, ছি। অভিনব একটা হেসে ওঠার ইমোজি পাঠালো। টুসু তখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটুখানি হাসলো। সেটা ভীষণ বাজি হবে ভাবতেই টুসু হাসলো, কিন্তু ছাদে আসার পর সেই হাসি দ্রুতই ম্লান হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে। অনেকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল, আকাশে মেঘ জমে থাকলেও রোদ উঠছিল না। টুসুর এসব একদম পছন্দ নয়। ঝড় হয় হোক, না হয় পরিষ্কার রোদ উঠুক, এমন ঘন মেঘের দিনে তার মন কেমন বিষণ্ণ হয়ে যায়। আকাশের দিকে মুখ তুলে গভীর নিঃশ্বাস ফেল টুসু। কাল রাতে আপার বিয়ের পাকা কথা হবে, কিন্তু বিবেক ভাই কি আসবে? যদি না। পায়েল আপা আপাকে সাজিয়ে ঘর থেকে বের হতেই বিবেক ভাই হঠাৎ বাড়িতে হাজির। বাড়ির সবার দৃষ্টি তার দিকে। এক মুহূর্তের জন্য সবার সব কাজ থেমে গেল। বিবেক ভাইয়ের তার চোখে মুখে অদ্ভুত রুক্ষতা, গায়ে কুচকানো শার্ট, চুল উস্কো খুস্কো। তাকে দেখে মনে হলো বেশ কয়েক রাতের ঘুমহীন ক্লান্তি নিয়ে বাড়ি এসেছে। বাবা টেনশন নিয়ে তখন ফোন কানের কথা বলছিল। বৃষ্টি আসার আগে পৌঁছে গেলে ভালো, কোনো অসুবিধা হলে জানাবেন। ফোনটা রেখে এবার বিবেক ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কিরে বিবেক, হঠাৎ তুই? না জানিয়ে এলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? জেম্মা এগিয়ে এসে বলল, তোর এই হাল কেন? গায়ে জ্বর টর কিছু হয়েছে? আহা, চেহারাটার কি হাল! কাকিমা তড়িঘড়ি করে বলল, একটু বসুক আগে, আসা মাত্র এত প্রশ্ন কেন? টুসুর মা এগিয়ে এসে মৃদু হেসে বললেন, এসো বাবা, হাতে ওসব কি? কাজের কিছু নিয়ে এসেছেন নাকি? বিবেক ভাই এবার কথা বলল। টুসুর গাইড। টুসু এক দৌড়ে এসে গাইডগুলো নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল, তার চোখে আনন্দের ঝলক। আজ থেকে খুব পড়বো। উফ, আমার গাইড কতগুলো দেখেছো আম্মা? হিসাব বিজ্ঞান। ওরা সবাই চিন্তা করছে, ও আল্লাহ, দেখ কেমনে মরমর করতেছে কোমরটা। টুসু চিন্তিত হয়ে বলল, কেমনে ভাঙলো?
তুমিও আমার মতো এত ছটফটে কেন? উফ, জ্বালা। কোন দিকে যাব আমি? আম্মা দেখো, তোমার বড় বোন কি অঘটন ঘটিয়ে বসে আছে। মা টুসুর ডাকে দৌড়ে এলো, ফোন কেড়ে নিয়ে কানে চেপে ধরে বলল। কি হলো আপা? বোনের কষ্টের কথা শুনে আম্মা আবেগের বশে কথা দিয়ে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, ও যাবে। আচ্ছা, কাল সকালে ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই দিন আপা তুমিও না বিয়ের পর থেকেই দুলাভাইকে জ্বালিয়ে মারছো। এই বয়সে তুমি তার সেবা করবে তা না? আচ্ছা রাখো। বইগুলো গোছানো আর হয়ে ওঠেনি। হঠাৎ করে বাড়ির ভেতর গগন বিতারী চিৎকার ভেসে এলো, তার সাথে আপার কান্নার শব্দ। টুসু আতঙ্কিত হয়ে উঠে ছুটে গেল খালি পায়ে। দেখলো জেম্মা দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বলছে, দোহাই লাগে তোর, আর মারিস না। কি হয়েছে আমাকে বল। আল্লাহ, মরে যাবে ও বিবেক। বিবেক ভাই বলল, মরে যা তুই, চরিত্রহীন বেশরম। দীর্ঘ কিছুক্ষণ পর বিবেক ভাই দরজা খুলল। তার হাতে মোটা বাঁশের বেত, তার কপাল থেকে ঘামে দানা ঝরছে, চোখে ভীষণ রাগ। জ্যাঠা কোষে চর বসিয়ে আরো একটা চর বসাতে যাবে, তখনই বিবেক ভাই বলল, আগে এই 12 ভাতা রেখে সামলাও, লম্পট মেয়ে মানুষ। বলে সবাইকে অবাক করে দিয়ে চলে গেল বিবেক ভাই। টুসু সবার সাথে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দেখলো আপা দেওয়ালের সাথে লেগে বসে আছে, মুখটা নিচে ঝুলিয়ে, ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে, কপাল ছিঁড়ে গেছে, গালের পাশে বেতের বাড়ি পড়ায় অদ্ভুত ক্ষত, হাত বাহু সবকিছুতে মারের দাগ। আপা সবাইকে ঢুকতে দেখে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। জেম্মা আপাকে ঘরে ঢুকে বুকে জড়িয়ে ধরতেই আপা কেঁদে উঠে অস্পষ্ট স্বরে বলল, আমি কিছু করিনি, কিচ্ছু করিনি। আপা জ্ঞান হারিয়ে ফেলল। বাবা জেঠুকে বলল, ওকে জবাব দিতে হবে, সবকিছুর জবাব দিতে হবে। টুসু তার আপার হাত পা মালিশ করতে লাগলো, কেঁদে কেঁদে ডাকলো, আপা ওঠো, আমি বিবেক ভাইকে ছাড়বো না। জেম্মা, তোমার ছেলেকে কিছু বলো না কেন? নিজেকে কি মনে করে উনি? আমার আপার কিছু হলে মেরে ফেলবো। পানি খাওয়া শেষ করে হাঁপাতে লাগলো। টুসু তার বুকে চেপে ধরা হাতটা সরিয়ে শার্টের একটুখানি সরাতেই চোখে পড়লো বউ পরিচিত একটা ক্ষতচিহ্ন। টুসুর আপাদমস্ত কেঁপে উঠল। সে এক টান দিয়ে পুরো বুক উন্মুক্ত করে নির্লজ্জের মতো চেয়ে রইল। পায়ের নিচের মাটি কেঁপে উঠল। তারপর কিভাবে যেন দৌড়ে দৌড়ে ঘরে এসে ফোনটা খুঁজে নিয়ে সেই গোপন ছবিটা দেখলো, যেটার ক্ষত দেখে মন খারাপ হলেও লোমশ বুকটা দেখলে টুসুর আপাদমস্ত কেঁপে উঠত লজ্জায়। কি এক অবিমিশ্র ভাবনায়। ওই বুকে সে মাথা গুঁজে আকাশের চাঁদ দেখবে, বৃষ্টি দেখবে, ঘুমিয়ে পড়বে চড়ুই পাখির মতন। তারপর কত শত লজ্জাজনক ভাবনা, কল্পনা জল্পনা, ভাবতেও গায়ে কাটা দিল। সে ওখানে ঠোঁট ডুবিয়ে চুমু খাবে ভেবেছিল। ওটা তার আশ্রয়, তার সুখ দুঃখের গল্প ঘর। এই যে দিন দিন সেলাই শুকিয়ে আসা একটু একটু করে সবগুলো ছবি তো টুসুর কাছে আছে। টুসু ছবিটা টেনে টেনে দেখে হাউমাউ করে কেঁদে উঠল, ঝাপসা চোখ মুছল। তারপর ফোনটা এক কোণায় ছুঁড়ে মেরে বিবেক ভাইয়ের ঘরে ছুটে গেল। হোঁচট খেয়ে পড়লো মুখ থুবড়ে, আর উঠতে পারল না। সব শক্তি ফুরিয়ে গেছে, অবশ লাগছে। টুসি ঠোঁটের কোণা বেঁকে এলো, কান্নায় দমটা বন্ধ হয়ে এলো, ভেতর থেকে নিঃশ্বাসটা এলো না। এক টুকরো অক্সিজেন সে পাচ্ছে না, বুকের ভেতরটা ভাঙছে ক্রমশ। এত দুঃখ টুসু এক জীবনে পায়নি, এত কষ্ট, এত যন্ত্রণা, হাই ক্ষুধা, এত লজ্জা, এত ঘৃণা সে কোথায় উঠলেন। ঠিক আছিস কেন? ওর মারটার প্রয়োজন ছিল। টুসু বাঁ হাত দিয়ে চোখ মুছে বলল, তুমি অভিনব সারাফ হয়ে আপার সাথে অভিনয় করেছো? হ্যাঁ, অভিনয় তো। টুসু ঠোঁট বাঁকিয়ে কাঁদলো, বলল, তুমি আপাকে কত ভালোবাসো, অথচ আঘাত করতে তোমার হাত কাঁপলো না? তোর আপা আমাকে আঘাত দিয়েছে, ঠকানোটা আঘাত নয়। যা, ওকে জ্ঞান দিয়ে দে। আমি দেখতে চাইছিলাম ও ঠিক কতটা নিচে নামতে পারে। ওর কাছে সম্পর্কে এত ঠুনকো যে কিছুদিন কথা বলে প্রেমে পড়ে গেল। তুই জানিস ওর মেসেজের ধরন কেমন? সদ্য প্রেমে পড়া কিশোরের মতো। ওর মুখে কোনোদিন মিঠে কথা, আবেগী কথাবার্তা শুনেছিস তুই? অথচ মেসেজে তুই সেজে কথা বলছিল আমার সাথে। আমাকেও বলছিল সে বাড়ির সব কাজ করে, দাদির সেবা করে। ঠিক আমি বাড়িতে থাকলে কাজ নিয়ে যেভাবে মিথ্যে বলতো, ঠিক সেরকম। ওর কথা শুনে মনে হচ্ছিল ও সারাদিন বাড়ির কাজ করে, অথচ কাজ যতটাই না করে ততটাই বলে বেড়ায়। তা আমি ছাড়া কে জানে ওর মতো কাজ আর আছে? আর একটা কথা বল, আমার সাথে তোর বোন ঝকড়া ছেড়ে কোনোদিন দুটো কথা বলেছে? আমি লাল রঙের পোশাক পরতে বললে ও নীল রঙের পরেছে, এটা করতে বলে সেটা করেছে, বড় বড় মতো তেরার মতো চলাফেরা করেছে। আর অভিনবে সারব যা বলেছে ও তাই করেছে, যেন ও বাধ্য। তোর বোনের জন্য কি আমি নাম্বারে ডায়াল করলো। খালাম্মা ফোন তুললেন।
বললেন, হ্যাঁ রে বল। টুসু হাউমাউ করে কেঁদে ডাকলো, খালাম্মা শোনো। মা আমার, কাঁদছিস কেন? ও টুসু। টুসু হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, আমি তোমার কাছে চলে যাব, আর কোনোদিন এ বাড়িতে আসবো না, কাউকে মুখ দেখাবো না। আমাকে এমন জায়গায় পাঠিয়ে দিতে পারবে যেখানে চলে গেলে এই বিবেক ভাই আর আপা আমাকে দেখবে না? কি বলছিস এসব? আচ্ছা আয়, তোকে লুকিয়ে রাখবো। আবার কি দোষ করেছিস? টুসু বলল, এখন চলে যাব, নইলে এরা মেরে ফেলবে আমায়। আমাকে এখন নিয়ে যাও। ও মা, কি বলিস? ট্রেন তো কাল সকালেই পাবি। শোন, তুই কাল ট্রেনে উঠে যা। আমি তোর বাপকে বলছি টিকিট কাটতে। একা একা তো ছাড়বে না তোর বাপ। ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আমি রাজি করব। তুমি খালুকে পাঠিও যাতে আমাকে রিসিভ করে। আমি একা যেতে পারবো, কোনো ভয় নেই। আচ্ছা মা, কাঁদিস না। অত ভয় পেলে চলে ভাই বোনকে? কাঁদিস না। টুসু ফোন রেখে দ্রুত একটা ব্যাগ বের করে সেখানে তার কাপড় চোপড় ভরতে লাগলো। আবারও চোখ মুছলো, দরজার দিকে তাকালো। পায়েল আপা যেন না দেখে। বিবেক ভাই চলে এলে সব বুঝে যাবে। সে দরজা বন্ধ করে গোছগাছ করে এলো। দাদিমার ছবি ছিল, ওটাও ব্যাগে ভরলো। তার প্রিয় সাদা ছিল কাল্পনিক অভিনবের আঙুল ধরে সে ঘুরছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। অভিনবের সবল হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তার কোমর। বলিষ্ঠ মুখটা ডুবেছিল তার গলদেশে অহর্নিশ। এসব মিথ্যে, সব অভিনয়, সব কল্পনা। ওটা বিবেক ভাই। ছি ছি ছি। লজ্জায় ঘৃণায় শিরশির করলো টুসুর আপাদ মস্তক। টুসু একে একে সব ডিলিট করে দিল, সব, শুধু একটা ছবি ছাড়া। যেদিন অভিনব প্রথম দিন অ্যাক্সিডেন্টের ছবি দিয়েছিল সেদিনকার ক্ষত বিক্ষত বুকের ছবিটা। আর কিচ্ছু না। আজ টুসুর হৃদয়টা এর চাইতে বেশি ক্ষত বিক্ষত, কিন্তু কেউ দেখার নেই। টুসু ছবিটার ওপর আঙুল বুলালো। আল্লাহ, তার হাত দিয়ে এত পাপ কেন করালো? সে তো ছোট থেকে বিবেক ভাইকে বড় ভাইয়ের জায়গা দিয়ে এসেছে। আপা আর বিবেক ভাইয়ের সম্পর্কের কথা জানার পর থেকে দুলাভাইয়ের জায়গায় বসিয়েছে। তাদের দুষ্টু মিষ্টি টক ঝাল সংসারের কথা ভেবে এসেছে। তাদের ছেলে মেয়ে হলে তার ঘাড়েই ওদের দায়িত্ব চাপবে, এটা ভেবে রাগ লেগেছে। কিন্তু কি হলো এসব? রাত 10টায় বাবা বাড়ি ফিরল ম্লান মুখে। একটা শব্দ না করে সোফায় বসে রইল। মা আর যে মা কি বাবাকে বলে দিয়েছে আপা আর বিবেক ভাইয়ের সম্পর্কের কথা। টুসু সোফায় গিয়ে বসলো বাবার পাশে। বাবা তার দিকে তাকিয়ে বলল, আমি জানতে ওদের এসব কাহিনী। টুসু ভয়ার্ত চোখে তাকালো, বলল, তুমি আর জেঠা ছাড়া সবাই জানে। বাবা গর্জে উঠলেন। চমৎকার। মুছল সে, তারপর ভিজে যাচ্ছে দুগাল। এত জল কোথা থেকে এলো খুদা? এত কান্না সে কখনো কাঁদেনি। কেন এত কষ্ট তার? সে ঘড়ি কাঁটার দিকে তাকালো। আজ রাতটা কত লম্বা। টুসুকে বাবা ডাক পাঠালো তখনই। টুসু বাবার ঘরের সামনে যেতেই বাবা বলল, তোমার খালাম্মার কথা মতো টিকিট কেটে রেখেছে। তোমার রমেশ চাচাও তোমার সাথে যাবে। রমিত চাচা তুলির কাকা হয়, আব্বার দোকানে কাজ করে, খুব বিশ্বস্ত। অত সরল মানুষ আর হয় না। বউটা আরেকজনের সাথে পালিয়ে গিয়েছিল তাকে ঠকিয়ে, সেই থেকে আর বিয়ে করেনি। টুসুকে কত স্নেহ করে। টুসুর মনে প্রাণে খুশি হলো, জানতে চাইলো, কয়টা ট্রেন? 6টায়। টুসু মাথা হেলিয়ে চলে এলো ঘরে। রাতটা কিভাবে যেন কেটে গেল। শেষ রাত থেকে বৃষ্টি শুরু হলো। আপাকেও তখন বাড়ি নিয়ে আসা হলো। টুসুরও তখন ঘুম ভেঙেছে, কারণ বাবা জেঠুর মধ্যে তর্ক লেগেছে। আপাকে তার ঘরে শুইয়ে রাখা হয়েছে। বিবেক ভাই বাবা জেঠুর তর্ক শুনছে চুপচাপ দাঁড়িয়ে। পায়েল আপা বারংবার জেঠুকে থামার অনুরোধ করছে, বলছে, কাকাকে বলতে দাও, তার মেয়ে কি তোমার ছেলে মেরেছে, দেখেও কিচ্ছু বলবে না? কষ্ট থেকে বলছে, দেখলে না ওকে কিভাবে মারলো? জেঠু চেঁচিয়ে উঠে বলল, ওর মেয়ে ওদের সম্পর্কের কথা লুকালো কেন? তলে তলে সব ঠিক করে রেখেছে, আমাদের জানালো না কেন? লন্ডনওয়ালা দেখে বিয়ে করে ফেলেছে, পেটাবে না? বেশ করেছে। জেম্মা বলল, তুমি আমার ছেলেকে আশকারা দিচ্ছ? দেব না কেন, 100 বার দেব। এই, তোকে বলছি ওকে বিয়ে করলে কালই করবি, না করলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো আমি। বিবেক ভাই বলল, ওই চরিত্রহীন তোমার প্রতি আমার যা দুর্বলতা ছিল সব কেটে গেছে। আমি তোমাকে এখন শুধু ঘৃণা করি। আজকের পর থেকে তোমার সাথে আমার কিচ্ছু নেই। বিবেক ভাই ঠোঁট বাঁকিয়ে বলল, তুই কি শেষ করবি রে? তোর শেষ করা আর না করে কি আসে যায় আবার? তোকে মারলাম কারণ তুই চরিত্রহীন। চরিত্র ঠিক কর। এই বাড়িতে থেকে লম্পটামি করতে পারবি না। আপা রেগে গেল।
আম্মা তার মুখ চেপে ধরে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল। আপা আম্মার হাত থেকে নিজেকে ছাড়িয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। টুসু আপার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলল, কেঁদো না আপা, তোমার সব কষ্ট দূর করে দেব আমি। তুমি অভিমান থেকে এসব বলছো, আমি জানি। তোমার আর বিবেক ভাইয়ের সব ঝামেলা চুকিয়ে দেব আমি। তোমাকে আর কোনো দিন কাঁদতে হবে না। আমি খালামার কাছে চলে যাব। আপা কাঁদতে কাঁদতে বলল। আমি কিছু করিনি আম্মা। মা এসে আপাকে বুকে জড়িয়ে ধরে টুসুকে বলল, যা তো ফ্রিজ থেকে কিছু ফ্রুটস নিয়ে আয় তোর আপার জন্য। টুসু দৌড়ে দৌড়ে চলে এলো। আপার জন্য কমলা নিয়ে এলো, খোসা ছাড়িয়ে আপাকে খাওয়া। এমনও তো হতে পারে যে আপা তোমাকে চেনে, তাই ওভাবে কথা বলছে। তুমি শুধু এটা বিশ্বাস করো যে আপা তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, তারপর সব উত্তর পেয়ে যাবে তুমি। ধীরে সুস্থে সব খুলে বলো আপাকে। সুস্থ হলে ঠান্ডা মাথায়, রাগ করবে না, দেখবে সব সমাধান হয়ে যাবে। বিবেক ভাইকে তার কথাটা হয়তো ভাবালো। তিনি কেমন ভাবুক হয়ে গেলেন। টুসু এটা বিশ্বাস করে যে যতই অভিনয় বলুক, বিবেক আহসান হয়েই আপার সাথে কথা বলেছে, নইলে অমন নির্ভুল প্রেমিক রূপ ধারণ করা অসম্ভব। বিবেক ভাই তাকে যেতে বলল। টুসু বেরিয়ে গেল। বাকি কমলাগুলো জেঠুকে দিয়ে এলো। জেম্মা বলল, তুই ঘুমিয়ে পড়তো, কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। তুই এখনো সবার ঘরে ঘরে কমলা নিয়ে ছুটছিস। বেড়াতে যাবি বলে সেজে গুজে বসে আছিস। চোখ মুখ কেমন ফুলেছে দেখ। বোনের জন্য কেঁদেছিস নাকি? টুসু হাসার চেষ্টা করলো। জেম্মা তাকে বকাঝকা করে ঘরে পাঠিয়ে দিল। ভোর হতে হতে বৃষ্টি আরো বাড়ল। রমেশ কাকা চলে এসেছে। টুসু ভেবে ফেলেছে খালাম্মার বাড়িতে যাওয়ার পর খালাম্মাকে ওয়াদা করবে যাতে তাকে কয়েকটা বছর বিবেক ভাই আর আপার কাছ থেকে দূরে থাকতে সাহায্য করে। টুসু অনেক বড় হয়ে একদিন বাড়ি আসবে। আচ্ছা এনে আচার খাস। টুসু টাকাগুলো হাসি মুখে নিল। তারপর রমেশ কাকার পিছু পিছু হাঁটা দিল। কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ কি যেন মনে পড়লো। পা থমকে ধারলো, ঘাড় ঘুরিয়ে তাকালো বিবেক ভাইয়ের দিকে। তারপর এক দৌড়ে ফিরে এসে ঝপ করে তাকে জড়িয়ে ধরলো। বুকের পাশে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল। আপাকে বিয়ে করবে তো? বিবেক ভাই তার মাথার পেছনে আলতোভাবে হাত বুলিয়ে দিলেন। এক মুহূর্ত চুপ থেকে বললেন, করলে দাওয়াত পাবি, আগে তোর বোন নিজেকে প্রমাণ করুক। টুসু তখনও তার বুকে মুখ গুজেছিল। বা পাশে গাল ঠেসে ধরে বলল, তোমার আর আপার গায়ে হলুদের দিন আমি বাসন্তী রঙের শাড়ি পরবো। বিবেক ভাইয়ের কপাল কুঁচকে গেল। চোখে অনেক প্রশ্ন জমে উঠল একসঙ্গে। টুসু কিছু না বলে পিছু হটে চোখের জল গোপন করতে করতে দৌড়ে গিয়ে রমেশ কাকার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর এক পলকে মিলিয়ে গেল ভোরের আবছা আলোয়। বিবেক ঘাড় ফিরিয়ে দোতলায় তাকাতেই রাইমাকে দেখে কপাল কুঁচকে গেল। দুজন দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। বিবেক কিছুক্ষণ চেয়ে থেকে মানিব্যাগটা পকেটে গুছতে গুছতে ওপরে উঠে গেল। কাকা চলে গেছে। এখন সে রাইমার সাথে কথা বলতে পারবে। এতক্ষণ রাইমার আশেপাশে ঘেঁষতে দিচ্ছিল না, আবারও ঝগড়া হবে ভেবে রাইমার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। টুসুর মা জেম্মা চেঁচামেচি করতে লাগলো। আর মারিস না, মরে যাবে বিবেক। কি? সে ফোনটা কেড়ে নিয়ে উন্মাদের মতো রাইমার দিকে ধেয়ে গিয়ে এক ঝটকায় ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, খবরদার মিথ্যে বলবি না, ছোট মেয়েটার কাঁধে সব চাপিয়ে দিবি না। রাইমা এক হাত বাড়িয়ে দেওয়ালে ভর দিল। কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি বলছি, ফোনটা দাও, আমি বাকি মেসেজগুলো পড়ি। ও তোমার সাথে মজা করেছে। বিবেকের চোখের সামনে ধোঁয়াশা, পা মাটিতে গেঁথে গেছে, শরীরের সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেল। সে ধপ করে চেয়ারটাতে বসে পড়ল। ঘামের দানা ভেসে পড়ল কপাল জুড়ে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। রাইমা পানি নিয়ে এলো। পানি খাইয়ে দেওয়ার পরও হাঁপাতে লাগলো বিবেক। বুকের পাশে হাত চেপে ধরলো। ব্যথাটা বাড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এ অসম্ভব, অসম্ভব। টুসু! রাইমা মা জেম্মাকে ডাকলো, বলল, তাড়াতাড়ি এসো সবাই, দেখো কেমন করছে। বুক এখনো ব্যথা আছে তোমার? কখন এসব হলো? এত বড় আঘাত কিভাবে পেয়েছো? কথা বলো। বিবেকের চোখে রক্ত ভাসছে। টুসু কোথায়? ওকে সব জবাব দিতে হবে। ও তো তার চাইতেও বড় অভিনেত্রী, তাকে এভাবে ধোকা দিল। সকাল 7:33। তুলি আহসান বাড়িতে এসেছে। ছাতাটা নামিয়ে রেখে এত কথা সে জানেও না। এত মিষ্টি সুরে সে কখনো কথা বলেনি। বসন্ত রানী তো সে নয়। টুসু বিবেক ভাইকে না চিনেই এত কথা বলেছে। এ তো অপূর্ণ থেকে যায় একটা সংসারের মতো। রাইমা শুধু কাঁদল। সে জানে না কি হবে, জানে না কিছুই। পায়েল মা চাচিরা সবাই মিলে বলাবলি করছে রমেশ চাচাকে নিয়ে। পাগল লোকটার হাতে মেয়েটাকে ছেড়ে লাভ হলো?
বিবেকের মা বলল, থাক, চিন্তা করিস না ছোট, বিবেক তো গেছে, ও ওর বোনকে নিয়েই ফিরে আসবে। বিবেককে একা একা দৌলতগঞ্জ স্টেশনের দিকে রওনা দিতে হয়েছে একটা বাসে করে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। অনেক প্রশ্নের জবাব টুসুকে দিতে হবে, অনেক প্রশ্ন। ফোনটা বেজে উঠতেই বিবেক রিসিভ করলো। টুসুর বাবার ফোন। হ্যালো, তুই রওনা দিয়েছিস? আমিও আসছি। মেয়েটা হারিয়ে যাবে না তো? না না, এসব ভেবো না, আমি তো যাচ্ছি, আমার লোকজন আছে ওখানে, চিন্তা করো না। কথা বলা শেষ করে বিবেক বাসে সিটে হেলান দিল। টুসুকে পাবে, তারপর বাকি কথা। কি কথা বলবে? তারপর নিজেই অবাক হলো এই ভেবে এমন দিনে এলো যে বিবেক আহসানকে ভাবতে হচ্ছে ওইটুকুনি মেয়ের সাথে কি কথা বলবে। সব মনে পড়তে লাগলো একের পর এক। ওই সব কথোপকথন টুসুর সাথে হয়েছে, ভাবতে কেমন যেন লাগলো। এমন জঘন্য অনুভূতির নাম কি দেওয়া যায়? বিবেক আর কিছু ভাবতে পারল না। টুসুর মুখোমুখি তাকে হতেই হবে। এই এক জীবনে এমন পরিস্থিতিতেও তাকে পড়তে হবে, তা কখনোই ভাবেনি গায়ে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। অভিনয়ের পুরস্কার এর চেয়ে আর বেশি কি হতে পারত? মাটির নিচে কাফনে মোড়ানো লাশটা রাখার সময় নিজের সমস্ত আবেগকে ওই দিন কবর দিয়ে ফেলেছিল বিবেক আহসান। অবশ্য তার চোখের জল, আবেগ টুসু ব্যতীত সবাই দেখেছে। টুসুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর পুরো আহসান বাড়িতে শোক নেমে এসেছিল। পাগল প্রায় টুসুর মা অনেকদিন বিছানায় পড়েছিল। বিয়ে শাদী এসব নিয়ে মাতামাতি বন্ধ বাড়িতে। টুসুর মৃত্যুর পর ওইটুকু পরিবর্তন এসেছে বাড়িতে, আর কিচ্ছু না। ওই যে ভোর ভোর দুটো পা বাড়িময় দৌড়ে বেড়াতো চায়ের ট্রে হতে, ওটা দেখা যায়নি। চা খাবে চা, এই কথাটা আর শোনা যায়নি। মায়ের শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে পেঁচিয়ে এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানোর অনুমতি কেউ চায়নি। মা জেঠির হাত থেকে ভেজা কাপড়ের বালতি নিয়ে কেউ ছাদে ছুটে যায়নি। জেঠুর কপালে ছোট্ট ছোট্ট আঙুলগুলোর মালিশ করেনি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাকার অফিসে টিফিন বক্স নিয়ে কেউ হাজির হয়নি। বাবা ধুলো পড়া জুতো পায়ে দিয়ে কুচকানো শার্ট গায়ে চাপিয়ে কাজে বেরিয়েছে। ফেরার পথে আচার, চকলেট, আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলে কেউ ছোঁ মেরে কেড়ে নিয়ে খুশিতে আত্মহারা হয়নি। জেম্মা কেউ আর এটা বলার জন্য তাকে খুঁজে পায়নি যে মেয়েটা কাঠচোর হয়ে গেছে। ব্যাস এইটুকুই। ও হ্যাঁ, তুলিদের বাগানবাড়ির বিখ্যাত সেই আম গাছটাতে আর কবু অত আমের মুকুল ধরেনি। লবণ মরিচ দিয়ে মাখা আম জাম খাওয়ার জন্য বাড়ির মানুষকে বসার ঘরে একসাথে জড়ো হতে দেয়নি কখনো। লবণ মরিচ দিয়ে মাখা আম জাম খাওয়ার জন্য বাড়ির মানুষকে বসার ঘরে একসাথে জড়ো হতে হয়নি কখনো। যেদিন লাশটা বাড়িতে এলো সেদিন কারো মাথা ঠিক ছিল না। খাটিয়া নিয়ে যেতে যেতে বাবা একটা বাচ্চার মতো কাঁদলো। ট্রেনে ওঠার সময় মাটির ব্যাংক থেকে পাওয়া 2000 টাকা বাবার হাতে সে দিয়েছিল আপার বিয়েতে খরচ করার জন্য। বাবা তার কপালে চুমু খেলে সে জড়িয়ে ধরে বাবার কপালে আর দুগালেও চুমু ফিরিয়ে দিয়ে চোখ টলমল করা জল নিয়ে হাত নাড়তে নাড়তে ট্রেনে উঠে গিয়েছিল আর বলেছিল তার গাইডগুলো যেন পাঠিয়ে দেয় খালামার বাড়িতে। সে ওখানে পড়াশোনা করবে, বাড়ি ফিরবে অনেক বড় হয়ে। পকেট হাতড়ে কাফন কেনার যে টাকা দিয়েছিল টুসুর বাবা, ওগুলো টুসুরি। নিজেকে মৃত্যুর উপহার দেওয়ার জন্য বুকের ভেতর শুধু ভালোবাসা জমায়নি, মাটির ব্যাংকে টাকা জমিয়েছিল নিজের কাফনের কাপড় কেনার জন্য। চিরকাল সবাইকে ভালো রাখার দায়ভার নেওয়া টুসু মৃত্যুর পরও কারোর উপর কোনো দায়ভার চাপিয়ে দেয়নি। তার কাফনের কাপড়ের চিন্তাও কাউকে করতে হয়নি। আর তারপর বিছানায় পড়ে থাকা নবম শ্রেণীর গাইডগুলোর পৃষ্ঠা উঠল শূন্য হাওয়ায়। ছাদের রশিতে ঝুলে থাকা টুসুর লাল রঙের জামাটাও, চুলের ফিতা, জুতোগুলো, পুঁতির মালাগুলো। টুসু চলে গেছে আর সাথে সাথে মা আর বাবাকে এক জীবনের সমস্ত দুঃখ দিয়ে চলে গেছে। মা বাবা তাই তাদের বড় মেয়েটিকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন, পরের ঘরে না পাঠিয়ে। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, এরূপ সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছিল অনেকগুলো বছর। ও পাশ থেকে কোনো হ্যাঁ না উত্তর আসেনি। কেন আসেনি তা আজও কেউ বলতে। তথাকথিত ভালোবাসারও ঊর্ধ্বে টুসুর জীবনে অভিনব সারাপ একটা মায়া ছিল। ওটাকে না পেলেও টুসু অপেক্ষা করতে জানতো। অপেক্ষা ফুরিয়ে গেলেও মায়া এতটুকু কমতো না। ভালোবাসা পাওয়া শেখায়, আর মায়া দূর থেকেও মায়ায় বেঁধে রাখতে। কল্পনার অভিনব সারাপকে টুসু মায়ায় বেঁধে রাখতে চেয়েছে, মায়ায় ফেলতে চেয়েছে। অভিনব সারাপ মায়ে পড়েছে কিনা সেটা টুসু জানে না, তবে সবচেয়ে আঘাত হয়তো সেদিন পেয়েছে যেদিন সে দেখেছে তাকে ব্লক করা হয়েছে। এসব অবশ্য বিবেক আহসান দেখেছিল অনেক পরে, টুসুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রিকভার করার পর। অভিনব সারাপের সাথে নিজের মনের কথা বলতে না পারলেও নিজের সাথে নিজে অসংখ্য কথা বলেছে টুসু সেই রাতভর। একটা রাতের মধ্যে এসব কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল। কে তার মনের কথাগুলো শুনতো তখন?
কার কাছে গিয়ে সে বলতো সে নির্দোষ? ফোন নাম্বারটা রিকভার করার পর দেখা গেল যতগুলো কথা টুসু অন্যজনের সাথে বলেছে তার চাইতেও হাজার গুণ কথা নিজের ইনবক্সে বলেছে। অসংখ্য মেসেজ পড়তে পড়তে বিবেক আহসানের দম বন্ধ হয়ে এসেছিল। টুসু বলেছিল, বিবেক ভাই, জানো তুমি আমার কাছে কি লজ্জা? অভিনবের জায়গায় তোমাকে যখন দেখলাম আমি তখনই মরে গেলাম নিজের উপর লজ্জায়, ঘৃণায়। আমি চিরকাল নিজের অপছন্দের। ওই দিন নিজেকে আরো ঘৃণা হচ্ছিল। এত এত পুরুষ মানুষের ভিড়ে তোমাকেই কেন অভিনব সারাপ হতে হলো? তুমি তো কোনোদিনও আমার প্রশংসা করলে না, কিন্তু অভিনব করেছে। আমার জীবনের সমস্ত জটিলতাগুলোকেও থড়ি মেরে উড়িয়ে দিয়েছে। সেগুলোকে কেয়ারই করেনি। কিন্তু তুমি তো নিজে আস্ত একটা জটিলতা আমার জীবনে। কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আমি তোমাকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। আমার ঘৃণা হয়, অস্বস্তি হয়। আমি তোমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা স্বীকার করতে পারবো না বলে কাল চলে যাচ্ছি। যেই চোখে তুমি শ্রদ্ধা দেখে এসেছো, সেই চোখে ঘৃণা সইতে পারবো না বলে পালিয়ে যাচ্ছি। তুমি আর আপা ঘর বেঁধো, নইলে এই অপরাধবোধ আমার কোনোদিনও যাবে না। কোনো এক ফাঁকে আমি তোমাদের সংসার দেখে যাব চুপিসারে। অনেক বড় হওয়ার পর আসবো। আমার জীবনেও একদিন অভিনব সারাপ হয়ে কেউ আসবে, যাকে ভালোবেসেছি। কথাটা ভাবতেই আমার ঘৃণা হবে না, অস্বস্তিতে মরে যেতে হবে না। আমি তো ভালোবাসায় বাঁচতে চেয়েছি, এখন ঘৃণায় কেন মরতে ইচ্ছে করছে? অভিনব যখন আমার কাছে অস্তিত্বহীন প্রমাণ হলো, আমার তখনই ইচ্ছে হলো ওর মতো অদৃশ্য হয়ে যেতে, যাতে তোমার মুখোমুখি 10 বছরে তোমার আপার সংসার বাচ্চা কাচ্চায় ভরে যায়। বিবেক আহসান মেসেজগুলো কত রাত বসে বসে পড়লো একাকি একটা আধো অন্ধকারাচ্ছন্ন ঘরে বসে। তখন মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে টুসু তাকে সমস্ত কথা বলে যাচ্ছে নিজের মুখে, বলে যাচ্ছে তার আর অভিনবের মধ্যে পার্থক্য ঠিক কোথায় কোথায়। তুমি কত কঠিন বিবেক ভাই, অথচ অভিনব কত সরল। তুমি কথায় কথায় ধমকাও, বেশি রেগে গেলে মারতে পর্যন্ত উঠে যাও, সোজা কথা বোঝো না। অথচ অভিনবকে কিছু বলার আগেই বুঝে যেত আমার মধ্যে কি চলছে। ও বলতো সব আমার মনের ভুল, আমার ওভার থিঙ্কিং। তোমাকে কিছু রেঁধে খাওয়ালে তুমি কোনোদিনও আমার আর আপাদের নাম করতে না, তিরস্কার করতে। অথচ অভিনব, ও বলতো মানুষ করতে করতে শিখে, মানুষ সব পারে না, মানুষের সব পারার বাধ্যবাধকতা নেই। তুমি দুবার কোনো কথা বলতে চাইতে না, অথচ ও সারাক্ষণ কথা বলতো। আমার যে এখন দম বন্ধ লাগছে। ওর সাথে কথা বলতে পারলে আমি স্বস্তি পেতাম, আমি নতুন করে বাঁচতে পারতাম। কিন্তু তুমি আমার বাঁচার সব রাস্তা বন্ধ করে দিলে। ও সবে আমায় তার প্রতি বিবেক আহসানের নির্লিপ্ততায় রাইমাকে ফুঁসিয়ে তুলতো। উজাড় করে কেন রাইমার সামনে সে নিজেকে প্রকাশ করে না, তা নিয়ে রাইমার বরাবরই অভিযোগ ছিল। অথচ বিবেক আহসান উজাড় করে ভালোবাসার মতো সুযোগই পায়নি। রাইমার সামনে সে কিছুতেই খোলা খাতা হতে পারেনি কবু। কেন পারেনি সে তা কখনো জানতো না, আজও না। রাগের বিপরীতে রাগ, জেদের বিপরীতে জেদ, তর্কের চালে তর্ক, ওইভাবেই কেটেছে তাদের দিন। একে অপরকে বোঝার ফুরসত মেলেনি, চেনার অবকাশ আসেনি, কেউ কারো কাছে হার মানেনি, নত হতে রাজি হয়নি কেউই। তবু অজান্তেই এক অলিখিত অব্যক্ত চুক্তি গেঁথে গিয়েছিল যে সব দ্বন্দ্ব শেষে তারা একসঙ্গে থাকবে। ভালোবাসা তখনও একেবারেই উপেক্ষিত। আজও ওই ভালোবাসাটা পাকাপোক্ত হতো। মান অভিমান ফুরিয়ে গেলে অভিনব সারাপ বলে নিজেকে পরিচয় দিত বিবেক আহসান। রাইমা আহসানকে হারিয়ে দিয়ে নিজেকে জাহির করত শ্রেষ্ঠ প্রেমিক হিসেবে। মনে মনে এটুকু আশা ছিল, যার সাথে সে সংসার করবে চিরকাল থাকবে, সে তার ছায়া চিনতে ভুল করবে না। একটা সময় গিয়ে কথা বলতে বলতে সারাপকে সে সন্দেহ করবে, হঠাৎ করে চিনে ফেলবে, তারপর ঠিক তার মতো অভিনয় করবে নিজেও। নতুন করে নতুন পরিচয়ে ভিন্ন ভিন্নভাবে রাইমা আহসান আর সে প্রেমিক প্রেমিকা হতে চেয়েছিল সম্পর্কের দায়ে। দুই এক পা নিজেও বাড়িয়েছিল সাহস করে, আর এই সাহসটা এসেছিল রাগিনীর আগ বাড়িয়ে মেসেজ দেওয়ার নিমিত্তে। কিন্তু যখন বুঝতে পারলো রাইমা আহসান বুঝতেই পারছে না সে বিবেক আহসান বরঞ্চ অন্য ছেলে ভেবে কথা বলছে, তখনই মনে খটকা লাগলো। অথচ তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। বসন্ত রানী আর অভিনব সারাপের আলাপ তখন অনেক দূর, অনেক, ততটা দূর যতটা দূর থেকে ফেরার কথা বিবেক আহসান আর ভাবতে পারেনি বলে বিয়ের কথা শুনে রাগ মাথায় বাড়ি ফিরে উড়াধুরা পিটিয়েছিল কাউকে কোনো কথা বলতে না দিয়ে।
যখন সে নিজেই এগিয়ে এলো তখন রাইমা আহসান তার সাথে প্রতারণা করলো, অথচ গল্প সম্পূর্ণ ভিন্ন। তাকে ঘিরে লাল নীল স্বপ্ন দেখা মেয়েটা যে রাইমা আহসান ছিল না তা মানত না। অভিনব সারাপের বড় আদরের মানুষ ছিল সে, একটুও মানত না, গায়ে একটা আঁচড়ও দিত না, একটা বেতের বাড়ি ভুলেও না। ভুল করে ভালোবাসলে সেটা পাপ হয় না, ভালোবাসায় পাপ থাকলে সেটাই ভুল। সে শুধু একটা প্রশ্নই জিজ্ঞেস করত, টুসু কি চাই? অবশ্য এখন বিবেক আহসান সব জানে। টুসু অভিনব সারাপকে ভালোবেসেছে আর তাকে করেছে ঘৃণা। এই মুহূর্তে সে বিবেক আহসানের মনে হয় তাকে ঘৃণার চোখে দেখতে হবে বলেই টুসু চিরতরে চলে গিয়েছিল। মেয়েটা তার পরিবারের মানুষকে কত বড্ড ভালোবাসে, যাকে ভাইয়ের চোখে দেখে এসেছে তাকেও, তাই ঘৃণা করতে পারবে না বলে চলে গিয়েছে। বছর 2-3 পর বিবেক আহসানের অবশ্য একটা বড়সড় কোম্পানিতে চাকরি হয়েছিল সফটওয়্যার ডেভেলপার হিসেবে। রাইমা আহসানের চাকরি হয়েছে একটা প্রাইমারি স্কুলে। মাসে 2-1 বার বাড়িতে আসে বিবেক আহসান। বাবা কাকারা নানান কথা বলে, আলোচনার টপিক গড়ায় রাজনীতি থেকে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থাপনায়। তারপর এসে থমকায় সংসার নামক শব্দে। কি হবে তোদের? প্রশ্নটা শুনে মেজাজ বিগড়ে যায় বিবেক আহসানের। কি হবে মানে? জীবন চলে যায়, শুধু চালিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সবাই ধরে বেঁধে বোঝায় জীবন এভাবে চলে না। যারা জীবনকে এভাবে চালিয়ে নিয়ে যায় তাদের জীবনটা বড় দুঃখে কাটে। রাইমার জন্য কত ভালো ভালো পাত্র এলো, সে একবার চাইলেও অনেক দূরে চলে যাবে। বিবেক আহসানকে নিজের মতো করে বাঁচতে দেবে, নিজেকে তার জীবনের সাথে জড়াবে না, তাদের একসাথে থাকার নয়। কিন্তু পরক্ষণে সে সবাইকে ফিরিয়ে দিল তার বোনের রেখে যাওয়া আবদার পূরণ করতে। রাগানি আইডিটা দেওয়ার অপরাধে বিবেকের হাতে দিয়ে রাইমা ঘর ছাড়লো ব্যস্ত পায়। সংসারের সব কাজ এখন তার। কাগজটা পরিচিত মনে হতেই বিবেক আহসানের বুক কেমন কেঁপে উঠল হঠাৎ। এটা তো তার নিজের হাতে লেখা অভিনব সারাপের একটা চিঠি। কাগজের ভাঁজ খুলতেই যখন লেখাগুলোর অক্ষরগুলো আর অক্ষরে অক্ষরে লেপ্টে থাকা আবেগগুলো বুকের কাঁপুনি বাড়িয়ে দিল তার। লেখাগুলো ছিল ঠিক এমন। তোর বয়স আর 10 বার, বাসন্তী রঙের শাড়ি, লাল চুড়ি তখন তোকে কত মানাতো। আমার গালে দাড়ি না হয়ে একটু বাড়তো, চুল দু একটা পাক ধরতো, কয়েক বাচ্চার বাপের মতো লাগতো। তাতে কি হতো? তুই বড় হয়ে আসতে আমার কাছে, লাজুক লাজুক চেহারা নিয়ে। তুই বললে অভিনব সারাপ তোর অপেক্ষায় থাকতো। জীবনকে সুযোগ দিতে হয় গাধারানি। তুই আবার এত ঘৃণা করলি যে আমাকে তুই সামনে দাঁড়ানোর সুযোগটুকুও দিলি না। আমি এতটাই ঘৃণ্য যে তুই আমায় বারবার করে বলে গেলি তুই আমায় ঘৃণা করিস। আমায় কেন তো যন্ত্রণার মধ্যে ফেলে গেলি? এত এত অপরাধবোধ, অনুশোচনা, অনুতাপ আর আত্মগ্লানিতে ডুবিয়ে মারলি, অথচ এক ফোঁটাও ভালোবাসলি না। বিবেক আহসানের হাত কেঁপে উঠল। এই রেখাগুলো ঠিক তখনকার যখন রাইমার বিয়ের কথাবার্তা চলছিল অন্য কোথাও। প্রায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর তখন একাকী নিজের ঘরে বসে চিঠিখানা লিখেছিল বিবেক আহসান। টুসুর কাছে পাঠানোর ডাক পিয়ন পায়নি বলে এভাবে অনাদারে অবহেলায় পড়েছিল ঘরের এক কোনায়। সেই পুরনো লেখা, অথচ তাজা অনুভূতি, সেই পোড়া লাশ, অনবরত ধেয়ে আসা মেসেজগুলো, স্বপ্নগুলো, প্রতিশ্রুতিগুলো। জন্ম মৃত্যুর মতো বসন্ত রানীকেও নিজের জীবনের সত্যি ভেবে নেওয়াটা, এসবে কোনো ভুল ছিল না। এটা সত্যি যে ভুল করে ভালোবাসায় কোনো পাপ থাকে না, কিন্তু ভালোবাসার পাপ থাকলে তা ভুল। বিবেক ভাইকে ভালোবাসার মতো পাপ টুসু করতে পারত না বলে মরে গিয়েছিল, পারত না ভালোবাসতে। টুসু কোনোদিনও ওই চোখে তাকাতে পারত না বিবেক ভাইয়ের দিকে। সংসার জীবনে নানান দুশ্চিন্তা, চাকরি জীবনের কর্মব্যস্ততার মধ্যে দিয়েও বিবেক আহসানের পাথর কঠিন মন আজও সেই প্রশ্নে ভাসে যে তাকে একটু ভালোবাসলে কি হতো? ওকে মরতে হতো না, রাইমা আরো ভালো জীবনসঙ্গী পেত, তার বুক চিরে দীর্ঘশ্বাসটা বের হতো না, হঠাৎ করে জানালার পর্দাটা দুলে উঠলে তার বুকটা ধরপড়িয়ে উঠত না, কানের কাছে ফিসফিস করে কেউ বলে যেত না, শোনো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না বলে চলে গেলাম। অভিনবকে ভালোবেসে অবশেষে সত্যি সত্যি মরে গেলাম।